প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক আমাদের সময় এবং দ্য বিজনেস পোস্টের নির্বাহী সম্পাদক জনাব মাইনুল আলম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। শুভরাত্রি। তো সংবাদপত্রের শিরোনামগুলো আগে দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ, 15 জনের মৃত্যু, ধীরে নামছে বানের পানি। আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না, রিজওয়ানা হাসান। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 5 মামলা। মানব জমিন, বাঁচার লড়াই, বন্যায় অন্তত 15 জনের মৃত্যু। 4 আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন সময় শেষ। বন্যার্তদের উদ্ধারে গিয়ে তরুণের মৃত্যু। আমাদের সময়, বেঁচে থাকার লড়াই, পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার 3য় দিন। বানভাসীদের বাঁচানোর আকুতি সামাজিক মাধ্যম জুড়ে। ফেনীতে টেলিযোগাযোগ সেবা বিচ্ছিন্ন। যায় দিন, দিশেহারা 48 লাখ বানভাসী, 7 জেলায় 15 জনের মৃত্যু। নসরুল হামিদ বিপুর দুর্নীতির কালো বিড়াল। বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান। গণ অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদ ঠেকাতে গণতান্ত্রিক অধিকার কমিটি। কালবেলা, ওষুধ কোম্পানির ফাঁদে চিকিৎসা গবেষণা। 12 জেলার বন্যায় কাঁদছে দেশ। মির্জা ফখরুল, দুর্নীতির অবসানে মানুষ দীর্ঘ বছর ত্যাগ স্বীকার করেছেন। খবরের কাগজ, বন্যায় 11 জেলায় মানবিক বিপর্যয়। ত্রিপুরায় বন্যা ও ভূমিধসে নিহত 22। দৈনিক বাংলা, আকস্মিক বন্যায় 12 জেলায় প্রায় 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। দেশের 1/5 প্লাবিত, মৃত্যু 15। বন্যার্তদের পাশে সেনা ও নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড। আলোকিত বাংলাদেশ, বন্যায় লণ্ডভণ্ড উত্তর পূর্বাঞ্চল, মৃত্যু 13। ভেদাভেদ ভুলে একতাবদ্ধ বাংলাদেশ। দৈনিক করতোয়া, খালি হাতে আশ্রয় কেন্দ্রে মানুষ, বন্যার্তদের পাশে সবাই। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, at least 13 die as calamitous floods devastate 11 districts. The Business Post, 2 high-end riders on the way, but will they deliver? শিরোনামগুলো দেখছিলাম। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আজও গত কয়েকদিনের মতোই বন্যা পরিস্থিতির সংবাদ। 11 জেলার বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ, এরকম শিরোনাম আমরা দেখেছি। অন্তত 15 জনের মৃত্যু এবং অর্ধকোটি মানুষ ক্ষতিগ্রস্ত, এরকম শিরোনাম আমাদের সামনে রয়েছে। আজ থেকে ঠিক 3 দিন আগে বন্যার এই যে শুরু, এবং প্রথমত আমরা শুনেছি ফেনী সহ কয়েকটা জেলা, পরে শুনলাম এখন 20 লক্ষ লোক, আপনি বলেছেন এখন 50 লক্ষ লোক বাড়ছে। এবং এই যে জেলাগুলোতে বন্যা এবং প্রবল বর্ষণ, ব্যাপক বৃষ্টি হয়েছে এবং উপর থেকে যে পানিগুলো আসলো, এটা একটা বিতর্ক আছে। তার বাইরেও বন্যা আমাদের প্রতি বছর হয়, বছর বছর হয়, বিভিন্ন সময় ঘুরে ফিরে হয়। এই জুলাই আগস্ট মাসে হয়, আমরা দেখেছি বড় বড় বন্যাগুলো এই সময় হয়েছে। এখন বন্যা এমন একটা বিষয়, এটা কীভাবে প্রতিরোধ করা সম্ভব? আমার প্রায় স্বাধীনতার পর থেকে যতটুকু আমাদের বুঝ হয়েছে, আমরা মনে করতে পারি বেশ কয়েকটা 88 বন্যা ভয়াবহ, 98 হয়েছে, গত দশকে, এর আগের দশকেও হয়েছে। একসময় আমরা দেখতাম যে বন্যা বাঁধ, ফ্লাড অ্যাকশন প্ল্যান অধীনে অনেক বাঁধ হয়েছে। মূলত হচ্ছে যে নদীগুলোর চতুর্পাশে উঁচু বাঁধ, যেটা টেকসই বাঁধ হবে। কখনো পানি যদি বেশি আসে এবং নদী থেকে যদি স্থানান্তর করতে হয়, তাহলে গেট থাকবে, গেটগুলোর মাধ্যমে পানি কমবে, যার ফলে জনপথ, সড়ক, মহাসড়ক রক্ষা পাবে। তারপরেও যদি মাত্রাতিরিক্ত এবং ধারণার বাইরে যদি বন্যার পানির ঢল আসে, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে যদি ঢলগুলো আসে,
তাহলে সেটা বাধা দেওয়ার কিংবা বাদ দিয়ে দেওয়া কিংবা ওই পারে তাদের কি বন্যা ব্যবস্থাপনা আছে। হয়েছে কি, আমরা বাংলাদেশ এবং ভারত যৌথ নদী আছে 54টি, অভিন্ন যেটা নদী, এবং এই নদীগুলো যখন থাকবে পানি আসবে, কিন্তু পানি ব্যবস্থাপনা বন্যা নিয়ন্ত্রণ একটা যৌথ পদ্ধতি সেটা গড়ে ওঠেনি। 15 বছরে আওয়ামী লীগ সরকার ছিল, অনেক কথা হয়েছে, কাজ হয়েছে। সর্বশেষ একটা সিদ্ধান্ত ছিল দুই দেশের মধ্যে যে বন্যার সতর্কীকরণ, পূর্বাভাস, তথ্য শেয়ার, তথ্য আদান প্রদানগুলো করবে। ঠিক আজকেই দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন ভারত তথ্য দিয়ে সহযোগিতা করেনি এবং ভারতের এই ধরনের যোগাযোগটা প্রয়োজন ছিল যেটা করেনি, সরাসরি অভিযুক্ত। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক একদিন আগে আজকে যেটা সংবাদপত্রে আসছে যে ওই পারে যে বাঁধ আছে, বাঁধ খুলে দেওয়া হয়নি, বাঁধের উপরে যে মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছে, পানি এসছে, বাঁধ উপচিয়ে বাংলাদেশে পানি এসছে। এ নিয়ে বিতর্ক হচ্ছে, বিভিন্ন ধরনের কথা বলছে, বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন কথা বলছে, বিশেষজ্ঞরা বিভিন্ন মত দিচ্ছে। কিন্তু আমরা আমাদের প্রতিরোধ ব্যবস্থা কোনটা করতে পেরেছি, কতটুকু করতে পেরেছি, সেটা হচ্ছে সবচেয়ে ব্যাপার। আপনি 2 বছর আগে সুনামগঞ্জের ভয়াবহ বন্যার কথা দেখেছেন, আপনি আজ 2 বছর পরে গিয়ে দেখেন ওখানে কি সেই প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই প্রতিরোধ ব্যবস্থা? বাঁধ ভেঙে গেছে অথবা ভেঙে দেওয়া হয়েছে বলে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু কি ব্যবস্থা হয়েছে? হয়নি, কারণ সুশাসন ছিল না। আইনের শাসন, সুশাসন, দায়ী ব্যক্তিদের ব্যবস্থা নেওয়া, সে দলের হোক, যে কোনো ব্যক্তি হোক, ব্যবসায়ী হোক, ইঞ্জিনিয়ার হোক, কর্মকর্তা হোক, নেওয়া হয়নি। এই বন্যাটাও এই সুশাসনের যে অভাব, দীর্ঘদিনের অনুপস্থিতি, কেউ কেউ বলে কুশাসন, যাই বলেন আপনি, এর কারণেই হয়েছে। আপনি স্বচ্ছতা, জবাবদিহিতা সরকারি কর্মকর্তাদের উপর করতে হবে, রাজনৈতিক প্রভাবমুক্ত কাজ করতে হবে, উন্নয়ন কাজ করতে হবে, বাদ দিতে হবে, এই ব্যবস্থাপনাগুলো করতে হবে, করেনি। পাশাপাশি ভারতের সাথে এমন একটা মেকানিজম তৈরি করা, ভারত তো আমাদের তিস্তা দেয়নি, 13 বছর ধরে ঝুলে আছে, এটা আদায় করতে পারেনি সরকার। কিন্তু এখন বলছে যে তিস্তার মতো আরো নদীগুলোর যে পানি, এই যে মুহুরী নদীর পানি এসে ফেনী এবং অন্যান্য অঞ্চল ভাসিয়ে দিল, ডুবিয়ে দিল। আজকে আমি দেখেছি জুমার নামাজ পড়ার একটা দৃশ্য আপনি দেখেছেন, সবাই নামাজ পড়ছে এতটুকু পানিতে নেমে, মুসল্লিরা কোনো এক মসজিদে ফেনী এলাকায়। এটা হলো খুবই অনুমেয়। কয়েকজন স্বেচ্ছাসেবক ত্রাণ সাহায্য করতে গিয়ে মারা গেছে। তাই ফেনী সহ 11টি কি 12টি জেলায় 50 লক্ষ লোক পানিবন্দী, ক্ষতিগ্রস্ত। শহর, অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, গবাদি পশু, সেটা নাই বললাম। আর এটা যখন বন্যা, পানি যখন নেমে যাবে, আজকে নামতে পারবে না, নামার একটা আভাস আমাদের সময় রিপোর্ট এসছে যে পানি নেমে যাওয়ার আভাস, কারণ বৃষ্টি কমেছে, সুতরাং পানিটা নামবে এবং বন্যার পানি আস্তে আস্তে নেমে আসবে। কিন্তু এর পরের পুনর্গঠন প্রক্রিয়া, পুনর্বাসন প্রক্রিয়া, স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, এগুলো হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে, চ্যালেঞ্জ। এই সরকার সংস্কারের কাজে আসছে, কিন্তু এখন একটা নতুন একটা দুর্যোগের ফলে এটা মোকাবেলা করতে হচ্ছে। আর একটা অভূতপূর্ব বিষয় আমাকে খুব আশাবাদী করেছে এদেশের জনগণ, ছাত্র জনতা, তরুণরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা আরও কিছু সংগঠন মিলে মানুষের সাহায্যার্থে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করেছে। খাবার সামগ্রী, ঔষধ, বিশুদ্ধ পানি, কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানও দিয়েছে, বড় বড় কোম্পানি দিয়েছে, মানুষ দিয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা দিয়েছে, এনজিওরা কাজ করছে তাদের সাধ্য অনুযায়ী, সরকার তো করছেই। সবচেয়ে যে আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এই কাজগুলো করছে। কেউ উদ্ধার কাজ, কেউ হেলিকপ্টারে পণ্য পরিবহন, খাবার পরিবহন, কেউ নিজে উদ্ধার করছে, ত্রাণ সেবা দিচ্ছে। বিজিবি তো অভূতপূর্ব কাজ করেছে, পুলিশ বাহিনীও করেছে বলে আমি হয়তো করেছে, কারণ পুলিশ একটা ভঙ্গুর প্রতিষ্ঠান হয়ে গেছে। পুনর্গঠিত পুলিশ এখনো আমরা পাইনি, কার্যকর এবং ডিউটি করছে, নাগরিকদের নিরাপত্তা সেবা দিচ্ছে, সে পুলিশ আসেনি। কারণ একটা দলীয় কাঠামোর মধ্যে পুলিশ যেভাবে, পুলিশের কর্মকর্তা যারা ছিল, এই যে ওসি, ডিসি, এসপি, ডিআইজি, এডিশনাল আইজি, এরা ছিল একটা দলের আজ্ঞাবহ কর্মীর মতো কাজ করেছে। সুতরাং এখানে পেশাদারিত্ব দিয়ে সেবা দিবে কি? এই কাজটা করতে, ফিরিয়ে আসতে, ওই প্রাতিষ্ঠানিকতায় ফিরিয়ে আসতে সময় লাগবে। সুতরাং এই বন্যা মোকাবেলার জন্য আমাদের স্থায়ী ব্যবস্থাপনা দরকার। গত 50 বছরে হয়নি, গত 15 বছরের সরকার করেনি যে একটি দূরদর্শী, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের
সমস্যা এবং বিভিন্ন ধরনের পদ্ধতি এবং পরিকল্পনা নিতে হবে। অথচ পানি সম্পদ মন্ত্রণালয় গত কয়েক বছরে কত হাজার কোটি টাকা খরচ করেছে। আমি নিশ্চিত সৈয়দ রেজানা হাসান এগুলোতে দেখবেন, হাত দেবেন, তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় পরিবেশ এবং পানি সম্পদ। উনি আজকে একটা কথা বলেছেন, এটা সঠিক তথ্য সরকারের পক্ষে উপস্থাপন করেছেন, বলেছেন, সংবাদপত্রে এসছে, আপনি শিরোনাম পড়লেন। সুতরাং এই ব্যবস্থাগুলোকে সমন্বিতভাবে করতে হবে এবং প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান একদিনের বেতন দিয়েছে, বেসরকারি অনেক প্রতিষ্ঠান দিয়েছে, কাল পরশু আরও দিবে। সুতরাং জনগণ আছে, সারা দেশের মানুষ আছে, তরুণ সম্প্রদায় আছে, ছাত্ররা, যুবরা, আমরা জেনারেশন জি যেটা বলি, জেন জি বলি, ওরা আছে, ওরা সবচেয়ে বেশি আগ্রহী। আমি দেখেছি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের অল্প সঞ্চয়ও দিচ্ছে। একটা পরিবার কোথাও বেড়াতে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিল, একটা বাজেট ছিল, এই বাজেটের এই টাকাটা বন্যার্থদের সহায়তা দিচ্ছে। কি অনুপ্রাণিত, তাই খুব একটা দৃষ্টান্ত আমরা দেখছি। সুতরাং বাংলাদেশের মানুষ রেজিলিয়েন্ট বলে একটা কথা আছে, বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলার জন্য, প্রশমন করার জন্য একটা শক্তি তৈরি করেছে, একটা মডেল হয়েছে। এটা কোনো সরকার না, মানুষের একটা নিজস্ব পরিকল্পনা এবং বিভিন্ন একটা প্রতিরোধ ক্ষমতা এসছে এবং এটা নিজের থেকে এসছে, সামাজিকভাবে এসছে। ভারত যদি ঠিকমতো তথ্য দিত কিংবা অ্যালার্ট করতো, ভারতের ওয়েবসাইটে এসছে, তাদের বিভিন্ন আঞ্চলিক ত্রিপুরা রাজ্যের ওয়েবসাইটে আসছে, কিন্তু বাংলাদেশ সরকারকে ডেকে দেখা করে যে বন্যা আসছে, এই পূর্বাভাস, এই দৃশ্যমান কাজটা যদি হতো তাহলে আমরা আরও অনুপ্রাণিত হতাম। হয়তো ভবিষ্যতে করা উচিত, কিন্তু যেটা হয়েছে যে এই সংকটটা এখন মোকাবিলা করা দরকার। একটা জেলা কিংবা একটা বিরাট অঞ্চল পানির নিচে চলে গেছে, এটা কি ভাবা যায়? এটা হয়েছে। আমরা ফেনী সহ এই নিম্নাঞ্চল, মৌলভীবাজার, হবিগঞ্জ কিংবা সিলেট অঞ্চল কিংবা কুড়িগ্রাম, দিনাজপুর, ওই অঞ্চল হচ্ছে ফ্লাশ ফ্লাড হচ্ছে, আর কোনোটা সিজনাল ফ্লাড হচ্ছে। এটার একটা প্রতিরোধ ব্যবস্থা নেওয়া উচিত। এই সংস্কারের অঙ্গীকার নিয়ে বসা প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার এ ব্যাপারে মনোযোগী হবে কিংবা একটা ভিশন থাকবে বলে আমি মনে করি। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে নামছে বানের পানি, এটি একটি শিরোনাম রয়েছে। তবু নামছে শব্দটি থাকা একটু আসার কথা। বৃষ্টির তীব্রতা কমায় 5 জেলায় পরিস্থিতির উন্নতি। সেটা হচ্ছে ওই যে আমি একটু আগে বলছিলাম যে আমাদের সময়ও আছে যে আভাস পাওয়া যাচ্ছে যে নামতে। বন্যা তো স্থায়ী হয় না। আপনি মনে করেন যে 98 এবং 88 বন্যা প্রায় এক মাস ধরে হয়েছে। আমরা ঢাকায় মতিঝিল এলাকায় আমরা দেখেছি নৌকা চলেছে, হ্যাঁ, ঢাকাকে রক্ষা করা গেছে। কিন্তু চট্টগ্রামের কথা আপনি যদি দেখেন, বন্যার বাইরে ওখানে বর্ষণ হলে যে পরিস্থিতি 3 দিন আগে হয়েছে, আপনি সেটা দেখেন। চট্টগ্রাম আমাদের মেগা সিটি কিংবা বাণিজ্যিক রাজধানী হিসেবে ওখানে একটু বৃষ্টি হলে কি পরিস্থিতি হয় সেটা আপনার দেখা দরকার। চিটাগাংয়ের যারা কর্তৃপক্ষ কিংবা বিগত সরকারের আমলে মেয়র, সিডিএর চেয়ারম্যান, তাদের জবাবদিহিতার আওতায় আনা দরকার। এবং এই পরিকল্পনাগুলো নিয়েছে যে কতটুকু ত্রুটিপূর্ণ, পাহাড় কাটা এবং এর ফলে পাহাড় ধসে মানুষের মৃত্যু হয়, ক্ষয়ক্ষতি হয়, সম্পদের নষ্ট হয়, এগুলো দেখা উচিত যাতে পুনরাবৃত্তি হয়। এসব কিছুর পিছনে রাজনীতি না কুরাজনীতিবিদরা, ক্ষমতাসীন সরকারের যারা সমর্থক কিংবা প্রভাবশালীরা পাহাড় কাটে, ওখানে স্থাপনা তৈরি করে, হোটেল করে, রিসোর্ট করে, বিভিন্ন প্রতিষ্ঠান করে, যার ফলে পাহাড় ধস হতেই থাকে। এবং এই পাহাড় ধসের ফলে যারা মাটি চাপা পড়ে বহু মানুষ মারা যায়। আর যদি যে পূর্বাভাস এসছে যে বৃষ্টির কারণে পানি কমছে কিংবা পানি নামার যে আশ্বাস, যে প্রত্যাশা, যে ইঙ্গিত আসছে, আশা করি হবে। আজকে খুব বেশি বৃষ্টি হয়নি, আমি দেখেছি সকালের দিকে ওই অঞ্চলে হয়েছে। আমি কথা বলেছি, ফেনীতে তো যোগাযোগ ব্যবস্থা নেই বলা যায়, যোগাযোগ করাই যায় না, এবং মহাসড়কগুলো বন্ধ হয়ে গেছে, ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যার ফলে হয়তো আমরা ফিরে আসতে আরও কয়েকদিন সময় লাগবে। আপনি বন্যার ত্রাণ এবং সেখানে সরকারি, সামরিক, বেসামরিক পর্যায়ের যে অংশগ্রহণ, সেই কথা আপনি বলছিলেন। মাননীয় প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল, সেটাকে শক্তিশালী করতে অনেক মানুষ এগিয়ে আসছে এবং আহ্বান জানিয়েছে, সে কথা বলছিলেন। তবে এছাড়া আরেকটি শিরোনাম যেটি আমরা বলছিলাম যে বন্যার্তদের সহায়তায় টিএসসিতে মহাকর্মযজ্ঞ, এটি যে সংবাদটিকে ভিত্তি করে করা হয়েছে আপনি জানেন, সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে ত্রাণ সংগ্রহ, বিতরণ এবং এই পরিস্থিতি মোকাবেলা কার্যক্রম চলছে, তার অংশ হিসেবে। হ্যাঁ, ওটাও তো আমি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্যোগ নেওয়া হয়েছে 3 দিন ধরে, এবং এখান থেকে যে সহায়তাগুলো পাওয়া যাচ্ছে যার যার অবস্থান থেকে, এখানে শুধু ছাত্ররা দিচ্ছে, সাধারণ মানুষ দিচ্ছে,
আপনি একটা যে ডিজিটাল ফাইন্যান্সিং মোবাইল ফাইন্যান্সিং সিস্টেম আছে MFS এর মাধ্যমে বিকাশে অর্থ যাচ্ছে এবং প্রতিটা অর্থ যাতে প্রকৃত বন্যার্থদের পাশে ব্যয় হয় সেটা আমার একটা অনুরোধ কিংবা প্রত্যাশা থাকবে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগটা এটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এই তরুণ সম্প্রদায় কিংবা আমাদের ছাত্র জনতার যে এই বিপ্লব কিংবা অভ্যুত্থানের পর যে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ঐক্য তৈরি হয়েছে তার সুফল বোধহয় এই বন্যার সময় পেলাম, এই সংকটে আমরা পেলাম। একটা রাজনৈতিক সংকট উত্তরণ করে একটা প্রাকৃতিক সংকট এই বন্যার সময় আমরা সেটা দেখতে পেলাম যে তাদের উদ্যোগটা সবার মধ্যে নাড়া দিয়েছে এবং অংশগ্রহণের পরিমাণ বেরিয়েছে, মানুষ প্রত্যাশা করছে, মানুষ এগিয়ে যাচ্ছে যার যা আছে। আপনি দেখবেন যে অনেকে ব্যাগে করে বস্তায় করে কিছু কাপড় দিয়ে আসছে, কাপড় দিচ্ছে, নিজের পরনের কাপড় বাসার কাপড় সংগ্রহ করলে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় এই আয়োজনগুলো হচ্ছে এবং ওরা পৌঁছে দিচ্ছে। ওখান থেকে একটা পরিবহন ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, বিমান বাহিনী আকাশযানের মাধ্যমে সেটা পৌঁছায় দিচ্ছে। সুতরাং আমাদের সম্মিলিত একটা কাজ হচ্ছে যার ফলে আমরা ক্ষয়ক্ষতি, আমরা বলবো না যে ক্ষয়ক্ষতি কম হয়েছে, 15 জন মানুষ মারা গেছে, সামনে আর কি ক্ষতি হয়, প্রচুর আমাদের সম্পদের হানি হয়েছে, আমাদের বিভিন্ন অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, সড়ক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা দেখা যাচ্ছে। এবং এগুলো হয়তো পানি নেমে গেলে একবার বন্যা পরবর্তী স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসলে এ ব্যাপারে নতুন করে বরাদ্দ দিতে হবে, পরিকল্পনা নিতে হবে। তবে একটা ঠিক, জবাবদিহিতার মাধ্যমে 100 টাকা যদি বরাদ্দ থাকে এর যাতে শতভাগ হয়। আপনি জানেন যে উন্নয়ন কাজে অবকাঠামো, রাস্তা, ব্রিজ, যে ধরনের কাজগুলো সিটি কর্পোরেশন, যোগাযোগ বিভাগ, রোডস অ্যান্ড হাইওয়েজ, LGED, জেলা পরিষদ, উপজেলা পরিষদ করে, এর মধ্যে কিন্তু অনেক ফাঁক আছে। আমি বলবো যে অবকাঠামো নির্মাণ করার সময় বন্যার পর এগুলো যাতে পুঙ্খানুপুঙ্খ মনিটরিং করা হয়, কারণ প্রভাবশালী ব্যক্তি, রাজনীতিক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, কর্মকর্তা মিলে এটা হয়। 20%ও কাজ হয় না প্রতিটি বরাদ্দের। প্রত্যেকটা বরাদ্দের কর্পোরেশন কিংবা এদের স্থানীয় সরকার কিংবা সরকারি বিভাগের মাধ্যমে যে কাজগুলো হয় 20%ও, 100 টাকার মধ্যে 20 টাকাও কাজ হয় না, বাকিটা চলে যায় অন্যদের পকেটে। এটা পরিবর্তন করতে হবে এবং এটা স্ট্রং মনিটরিং এবং স্বচ্ছতার মাধ্যমে করতে হবে বলে আমি মনে করি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এখন তো বন্যা চলছে, এখন অগ্রাধিকার উদ্ধার কাজ, সহায়তা, উদ্ধার কাজ এবং সহায়তা। কিন্তু আপনি যেমন ওই যে পানি, আবার আপনি বলেছেন যে বন্যা স্থায়ী হয় না, কিন্তু বন্যার একটা প্রভাব দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘমেয়াদী প্রভাব, দীর্ঘস্থায়ী প্রভাব থাকে। সেটা একটা স্বাস্থ্য সমস্যা প্রকট হয়ে ওঠে। পানিবাহিত ওয়াটার বোর্ন ডিজিজ যেটা বলে, পানিবাহিত বিভিন্ন রোগ, বিশেষ করে নারীদের, শিশুদের কিংবা ভালনারেবল গ্রুপ যারা, তাদের হয়। এটা একটু দেখতে হবে স্বাস্থ্য বিভাগকে এবং বেসরকারি স্বাস্থ্য নিয়ে কাজ করে প্রতিষ্ঠান, হাসপাতাল, সংগঠন, NGO, এদেরকে এ ব্যাপারে করতে হবে। ওষুধ কোম্পানিগুলো ব্যবস্থা করতে পারে, NGOরা যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে তারা এ ধরনের জরুরি ওষুধগুলো পৌঁছে দিবে। এবং যে ধরনের বিশেষ করে ডায়রিয়া হয়, পেটের পীড়া হয় এবং পানিবাহিত রোগ, জন্ডিস হয়, বিভিন্ন রোগ হয়, এগুলো চিকেন পক্স হয় শিশুদের, এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। এবং এটা খুবই প্রয়োজনীয় যে স্বাস্থ্য সমস্যাটা যদি নিয়ন্ত্রণ করা যায়, স্বাস্থ্যসেবা, বন্যা পরবর্তী রোগ জীবাণু যদি নিয়ন্ত্রণ কিংবা প্রতিরোধ করা যায়, তাহলে এটা অনেক ক্ষতি কমে আসবে। প্লাস অবকাঠামো পুনর্নির্মাণ করতে হবে। শিক্ষার একটি বিষয় থাকে, শিক্ষার একটা বিষয় আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত আশ্রয় কেন্দ্র হয়, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে। পরিবেশগত যদি বলেন, অনেক গাছপালা নষ্ট হয়ে গেছে, ডুবে গেছে, ফল ফলাদি ফসল তো শেষ। সুতরাং এক্ষেত্রে মনোযোগী হবে, কৃষি বিভাগকে দেখতে হবে, শিক্ষা বিভাগকে তার এই অঞ্চলগুলোতে, এই 14টা কিংবা 12টা জেলায় যেখানে হয়েছে, ফেনী শতভাগ এবং আশেপাশের অঞ্চলগুলোতে যত ক্ষতি হয়েছে, শিক্ষা কাঠামো ফিরে আনতে হবে। কারণ পরীক্ষা, HSC পরীক্ষা না, এই যে শিক্ষা ক্লাস এখন বন্ধ, এটা কিভাবে ক্ষতি পুষিয়ে উঠে যায় এবং জরুরি ভিত্তিতে নির্মাণ করে, এটা দেখতে হবে বলে আমি মনে করি। আমন মৌসুম ছিল এবং আমন ফসল যে একটা হুমকির মুখে পড়লো, ক্ষতির মুখে পড়লো, এই অবস্থায় যে খাদ্য ঘাটতির যে আশঙ্কা, এই বিষয়ে আপনি কি বলবেন? খাদ্য ঘাটতি এবং নিরাপদ মজুদের একটা ব্যবস্থা রাখা হয় প্রতি বছর সব সময়।
এবং ফুড সিকিউরিটির অংশ হিসেবে মজুদটা রাখা হয় এবং একটা খাদ্য সংগ্রহ অভিযান কিংবা প্রয়োজনে আমদানি করার যে ব্যবস্থা করা হয় সেটা আগাম ভাবতে হবে। আগে অ্যাসেসমেন্ট মূল্যায়ন করতে হবে কত লক্ষ টন খাদ্য ঘাটতি হচ্ছে, সে যাতে সরবরাহ চেইন এবং যোগানটা ঠিক থাকে, আমদানির মাধ্যমে হোক কিংবা অন্য অঞ্চল থেকে সংগ্রহের মাধ্যমে হোক, সেটা ধরে রাখতে হবে। কারণ একটা ফসল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, যাতে আমরা পরবর্তী ফসলের আগ পর্যন্ত যাতে সেটা ঠিকমতো করতে পারি এবং এই অভাব, এই সংকট, এই ঘাটতিটা যাতে মোকাবিলা করতে পারি। নিরাপদ খাদ্য মজুদ একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটার পরিকল্পনা আছে, এটা এখন সফলভাবে এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 5 মামলা, সাকিব, ফেরদৌস, সুমনও আসামি। সাকিব মানে সাকিব আল হাসান, এই মামলা করে কি হবে? সে তো কানাডায় বহু আগেই চলে গেছে এবং ওখান থেকে তার খবরাখবর পাওয়া যাচ্ছে। আসুক, জনপ্রিয় ক্রিকেটার সাকিব যদি তার আত্মপক্ষ সমর্থন, আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে নেবে এবং মামলাগুলো ফেস করবে। ব্যারিস্টার সুমন সাবেক সংসদ সদস্য এবং বেশ আলোচিত সংসদ সদস্য। আরেকজন কাকে বললেন? ফেরদৌস, নায়ক ফেরদৌস। এটা ঢাকার কোনো মামলা, ঢাকা শহরের মামলা। অনেকেই আছে, আরও বোধহয় বহু লোক আছে। মামলাগুলো হচ্ছে, এটা শেখ হাসিনার বোধহয় 50টার বেশি মামলা হয়ে গেছে। এই মামলাগুলো ওনাকে হুকুমের আসামি কিংবা সম্পৃক্ত করা হয়েছে। ঠিক আছে, এরকম তো কালচার আছে, এটা নতুন না। তবে সামাজিক মাধ্যমে কিংবা বিভিন্ন রিপোর্টিংয়ে কিংবা অনেক কলাম লেখক বলছেন মামলাগুলো যাতে সুষ্ঠুভাবে হয় এবং হত্যা মামলা, মানবাধিকার লঙ্ঘনের মামলা, ক্ষমতার অপব্যবহারের মামলা, এগুলো যাতে ঠিকমতো তদন্ত এবং ঠিকমতো হয়। শুধু মামলা করে দিল কিংবা এটা পুলিশ, সেই পুলিশের কথাই বলতে হচ্ছে, পুলিশ চার্জশিট কিংবা এফআইআর থেকে কারো নাম বাদ দিল তদন্তের সময়, এটা যাতে না হয় এবং এগুলো এমনভাবে করতে হবে যাতে সুষ্ঠু বিচার হয়। মামলা করাটাই বড় কথা না, মামলার বিচার অনুসন্ধান করে চার্জশিট দিতে হবে, এরপর বিচারের পর্যায়ে যেতে হবে এবং প্রতিটা ক্ষেত্রে আইনের বিধান প্রতিপালন করা উচিত। আরেকটি শিরোনাম যেটি দেখছি আমাদের সামনে, অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদ ঠেকাতে গণতান্ত্রিক অধিকার কমিটি। এই কমিটির আমরা যাদের এখানে ছবি দেখতে পাচ্ছি, অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনু মোহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ খান। আপনি এই কমিটিটা হয়েছে সিনিয়র অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক সহ বিভিন্ন স্তরের, বিভিন্ন শ্রেণীর চিকিৎসক কিংবা পেশাজীবী, তাদের সমন্বয় হয়েছে। শিক্ষক আছে, অধ্যাপক আছে, ডাক্তার আছে, সব জায়গা থেকে আছে, ছাত্র নেতৃত্ব আছে, কিছু অনেকগুলো নাম দেখলাম। এবং এরা যে কথাটা বলেছে গণতান্ত্রিক অধিকার কমিটি, যে কোনো সরকারের সময় কিংবা যে কোনো দেশে একটি সিভিল সোসাইটি থাকে, ভাইব্রেন্ট নাগরিক সমাজ থাকে, সুশীল সমাজ থাকে। আমি মনে করি এমন একটি প্ল্যাটফর্ম ওনারা তৈরি করলেন। রাষ্ট্র সংস্কার কিংবা অনিয়ম এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি স্বচ্ছ, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম যদি কাজ করে এবং এই প্ল্যাটফর্ম যদি কোনো সুপারিশ দেয় এবং এই কমিটি যদি কোনো কার্যকর এবং সময়োপযোগী বক্তব্য দেয়, অবশ্যই সরকার গ্রহণ করতে পারে, নীতি নির্ধারণ করতে পারে। এ ধরনের সংগঠনকে আমি সাধুবাদ দিতে চাই এবং এটা ইতিবাচক পদক্ষেপ। এটা বলতে পারেন কোন দল, এখন তো সব দল ভিত্তিক হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, দলের সমর্থক, সরকারের সমর্থক, অমুক পার্টির সমর্থক, এমন হয়ে গেছে। এর বাইরে কি কেউ থাকবে না? দলের সমর্থক ছাড়া কি কিছু থাকবে না? আপনি দেখবেন যে সমাজে, যে দেশে নাগরিক সমাজ এবং একটা স্ট্রং সিভিল সোসাইটি আছে, বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক আছে, এ ধরনের কমিটি কিংবা প্ল্যাটফর্ম আছে, সেখানে কিন্তু একটি সুন্দর সামাজিক সম্প্রীতি কাজ করে এবং বৈষম্যমুক্ত যে আমরা কথাগুলো বলছি, বৈষম্যমুক্ত সমাজ, বৈষম্যমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, বৈষম্যমুক্ত সরকার কিংবা নাগরিক জীবন, সব ক্ষেত্রে এই বিষয়গুলো প্রতিফলন থাকা দরকার। হয়তো বৈষম্যমুক্ত, আমি আশা করতে চাই যে এই বৈষম্যমুক্ত সমাজ গঠনে কিংবা একটা সংস্কার দরকার, তার ক্ষেত্রে সেক্ষেত্রে সেই অ্যাচিভমেন্টের জন্য, অর্জনের জন্য প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, যাকে আমরা সিক্সার বলে জানি, এখানে প্রফেসর আনু মোহাম্মদ আছেন, যিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এমন একটি সংগঠনে যুক্ত ছিলেন এবং 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে বিভিন্ন ভূমিকা রেখেছেন এবং একটা সরব অবস্থান ছিল। সুতরাং বিভিন্ন জনকে নিয়ে যখন এ ধরনের একটা প্ল্যাটফর্ম হয়, এটা আমরা আশাবাদী থাকতে চাই। অনেক অনেক ধন্যবাদ জানাব মাইনুল আলম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।